স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 13 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে উদারীকরণ, বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। কি বললাম? বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা তোমাদের 2023 সালে একবার পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা তোমরা গুছিয়ে লিখবে কিভাবে? দেখো, এই যে বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণ, এই যে তিনটে ধারণা অর্থাৎ কাকে বলে সেটা প্রথমে তোমাদের ভূমিকার মধ্যে কিন্তু উল্লেখ করতে হবে, অর্থাৎ এটা কাকে বলে। তারপরে কি করতে হবে? বিশ্বায়নের প্রভাব, বিশ্বায়নের জনপ্রশাসনের প্রভাব, তারপর উদারীকরণের জনপ্রশাসনের কি প্রভাব পড়েছে, তারপরে আছে তোমার বেসরকারীকরণের ফলে জনপ্রশাসনের কি প্রভাব পড়েছে, এই প্রভাবগুলো আলোচনা করলে এবারে তার সুফল কি আছে, যে এই বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণের ফলে জনপ্রশাসনের কি সুফল হয়েছে, ঠিক আছে, অর্থাৎ আমরা জনগণ কি লাভ এর থেকে পেয়েছি, ঠিক আছে। এবার তারপরে তোমাকে আলোচনা করতে হবে এই যে এইগুলো আছে, ওই বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ, এর ফলে কি কুফল অর্থাৎ এর ক্ষতিকারক দিক কি, সেগুলো তোমাকে আলোচনা করতে হবে এবং লাস্টে একটা উপসংহার দিয়ে তোমাকে অ্যান্সারটা শেষ করতে হবে। এইভাবে তোমাকে অ্যান্সারটা গুছিয়ে উপস্থাপন করতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। এবার আমি তোমাদের প্রশ্নের উত্তরটা বলে দিচ্ছি, তোমরা দেখো, আমি আলোচনা করছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে রাখি, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3টে ক্লাস থাকে, 2টো রেকর্ডেড ক্লাস এবং একটা হচ্ছে লাইভ ক্লাস। চলো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও, আর কি কোয়ালিটির নোট লিখলে ভালো নম্বর পাওয়া যায় সেটাও তোমরা বুঝতে পারবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও, কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখতে হবে ভালো করে তোমরা বুঝে নাও। দেখো প্রশ্নটা কি আছে আর একবার দেখো। তুমি কি মনে করো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এটা 2023 সালের প্রশ্ন। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণের ফলে জনপ্রশাসনের কি প্রভাব এবং তার ভালো এবং খারাপ দিক, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। দেখো প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। সেখানে বিশ্বায়ন, উদারীকরণ আর বেসরকারীকরণ, এই যে 3টে ধারণা, সেই 3টে ধারণাকে বলতে হবে, অর্থাৎ এর মানে কি সেগুলোকে তোমায় ভূমিকার মধ্যে দিতে হবে। দেখো বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ আধুনিক রাষ্ট্র ও প্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন এনেছে। বিশ্বায়ন মূলত বিভিন্ন দেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিকে অন্তঃসংযুক্ত করার প্রক্রিয়া, যা বাণিজ্য, প্রযুক্তি ও রাজনৈতিক সম্পর্কের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ বাড়িয়েছে। উদারীকরণ বলতে সরকারি নিয়ন্ত্রণ শিথিল করে বাজার অর্থনীতিকে অধিকতর স্বাধীনতা দেওয়া বোঝায়, যাতে ব্যক্তিগত খাতে অংশগ্রহণ বাড়ে এবং প্রতিযোগিতা বৃদ্ধি পায়। অপরদিকে বেসরকারীকরণ হলো সরকারি সংস্থা বা পরিষেবার দায়িত্ব বেসরকারি খাতের কাছে হস্তান্তর করা, যাতে দক্ষতা ও সেবার মান বৃদ্ধি পায়। ভারতের ক্ষেত্রে 1991 সালে অর্থনৈতিক সংস্থার এই 3টি প্রক্রিয়াকে ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে। অর্থনৈতিক সংস্কার কি হচ্ছে, এই 3টি প্রক্রিয়াকে ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে, যার ফলে প্রশাসনের গঠন এবং কার্যাবলীতে পরিবর্তন এসেছে। এবার পরের পয়েন্ট দেখো কি আছে। পরের পয়েন্ট হচ্ছে বিশ্বায়নের প্রভাব। সেখানে কি বলা হচ্ছে দেখো, বিশ্বায়নের ফলে প্রশাসন বহির্বিশ্বের সঙ্গে অধিকতর সংযুক্ত হয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নীতির ওপরে নির্ভরশীল হয়ে পড়ছে। তা কি বিশ্বায়নের ফলে প্রশাসন বহির্বিশ্বের সঙ্গে অধিকতর সংযুক্ত হয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নীতির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এখন সরকারি প্রশাসন কেবলমাত্র অভ্যন্তরীণভাবে নীতি প্রণয়ন করে না, বরং বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি সংস্থার সুপারিশ অনুযায়ী অর্থনৈতিক ও সামাজিক নীতিগুলো তৈরি করতে হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, উদাহরণস্বরূপ ভারতের আর্থিক নীতির
অনেক দিক এই আন্তর্জাতিক সংস্থাগুলোর পরামর্শে নির্ধারিত হয়েছে। পাশাপাশি তথ্য প্রযুক্তির বিকাশের ফলে গভর্নেন্সের প্রসার ঘটেছে, যা জনপ্রশাসনকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করেছে। এবার উদারীকরণের প্রভাব। উদারীকরণের ফলে সরকার অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি নিয়ন্ত্রণ, দেখো উদারীকরণের ফলে সরকার অর্থনৈতিক কর্মকাণ্ডে সরাসরি নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছে এবং বাজার অর্থনীতির প্রসার ঘটিয়েছে। আর এটি জনপ্রশাসনকে নিয়ন্ত্রক হিসাবে রূপান্তর করেছে। জনপ্রশাসনকে কি নিয়ন্ত্রক হিসাবে রূপান্তর করেছে, যেখানে সরকারি সংস্থাগুলি এখন সরাসরি পরিষেবা না দিয়ে নীতিগত কাঠামো নির্ধারণ ও নজরদারির কাজ করছে। ভারতে ব্যাংক, বিমা, টেলিকম ইত্যাদি ক্ষেত্রে উদারীকরণের ফলে বেসরকারি বিনিয়োগ বেড়েছে, যা প্রশাসনিক নীতিগুলিকে নতুন মাত্রা দিয়েছে। এছাড়া প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ এখন শুধু সরকারি নীতির ওপর নির্ভরশীল নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহের ওপরে নির্ভরশীল হয়ে উঠেছে। এবার পরের পয়েন্ট হচ্ছে দেখো বেসরকারীকরণের প্রভাব। সেখানে কি বলা হচ্ছে দেখো, বেসরকারীকরণের ফলে প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং সরকারি ব্যয়ের বোঝা কমেছে। আগে যেখানে জনপ্রশাসন সরকারি মালিকানাধীন সংস্থাগুলির মাধ্যমে বিভিন্ন পরিষেবা দিত, এখন সেগুলি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিষেবা পরিচালিত হচ্ছে। উদাহরণস্বরূপ ভারতীয় রেলওয়ে, এয়ার ইন্ডিয়া, টেলিকম সেক্টর ইত্যাদি আংশিক বা সম্পূর্ণ বেসরকারীকরণের ফলে প্রতিযোগিতা বেড়েছে এবং সেবার মান উন্নত হয়েছে। তবে এর ফলে কিছু ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ কমে যাওয়ায় জনকল্যাণমূলক দিক উপেক্ষিত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার এই পরিবর্তনগুলোর সুফল, অর্থাৎ এই যে চেঞ্জেস এসেছে তার কিন্তু কিছু বেনিফিট আছে। সেই বেনিফিটগুলো কি? 1 নম্বর হচ্ছে দক্ষতা বৃদ্ধি। বেসরকারীকরণ এবং উদারীকরণের ফলে প্রশাসনের গতিশীলতা বেড়েছে। সরকারি সংস্থাগুলির জায়গায় বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় প্রতিযোগিতা বেড়েছে, যা সেবার মান উন্নত করেছে এবং ব্যয় সাশ্রয় করেছে। উদাহরণস্বরূপ ভারতের টেলিকম খাতে উদারীকরণের ফলে গ্রাহকরা কম দামে উন্নত সেবা পাচ্ছেন। তারপরে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। গভর্নেন্স ও প্রযুক্তি নির্ভর প্রশাসন বিস্তারের একটি ইতিবাচক দিক। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা অনলাইনে সহজলভ্য হয়েছে, যা দুর্নীতি কমিয়েছে এবং প্রশাসনকে অধিকতর স্বচ্ছ করেছে। এবারে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি। উদারীকরণ ও বেসরকারীকরণের ফলে দেশ বিদেশে বিনিয়োগ বেড়েছে, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। ভারতের তথ্য প্রযুক্তি খাতের প্রসার এর একটি বড় উদাহরণ, আর যা প্রশাসনিক কাঠামোয় নতুন সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে। পরের পয়েন্ট হচ্ছে সরকারি ব্যয়ের চাপ কমানো। বেসরকারীকরণের ফলে অনেক ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক বোঝা কমেছে। যেখানে আগে রাষ্ট্রীয় সংস্থাগুলোর জন্য বিপুল ভর্তুকির প্রয়োজন হতো, এখন সেগুলো বেসরকারি খাতে পরিচালনা করছে, ফলে সরকার সেই আর্থসামাজিক উন্নয়নমূলক খাতে ব্যয় করতে পারছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই পরিবর্তনের কিছু কুফল আছে, অর্থাৎ কিছু খারাপ দিক আছে। সেগুলো কি? সামাজিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। বেসরকারীকরণ উদারীকরণের ফলে ধনী ও গরিবের মধ্যে আর্থিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। বেসরকারি সংস্থাগুলো লাভের লক্ষ্য নিয়ে কাজ করছে, তাই দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি পরিষেবার সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমে যাওয়া। বিশ্বায়ন ও উদারীকরণের ফলে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা বেড়েছে, যা অনেক ক্ষেত্রে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। নীতি প্রণয়নে বহুজাতিক সংস্থাগুলির হস্তক্ষেপ বৃদ্ধি পেয়েছে, যা প্রশাসনিক স্বাধীনতাকে ব্যাহত করতে পারে। তারপরে কি হচ্ছে দেখো, সরকারি কর্মসংস্থানের সংকোচ। বেসরকারীকরণের ফলে সরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ কমেছে। সরকারি প্রশাসনগুলোর বেসরকারীকরণ হলে বহু সরকারি কর্মচারী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েন, যা সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। তারপর কি বলা হচ্ছে দেখো, দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি। বাজার কেন্দ্রিক অর্থনীতি ও বেসরকারীকরণের ফলে প্রশাসনিক ব্যবস্থায় বেসরকারি সংস্থাগুলোর প্রভাব বাড়ছে, যা অনেক ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দুর্নীতির জন্ম দিতে পারে। তারপরে হচ্ছে দেখো, জনকল্যাণমূলক নীতিতে অবহেলা। সরকার যেখানে জনকল্যাণকে অগ্রাধিকার দিত, সেখানে বেসরকারি খাত মুনাফাকেন্দ্রিক হওয়ায় অনেক ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণের মতো খাতে বিনিয়োগ
কমে যেতে পারে, ফলে সমাজের প্রান্তিক শ্রেণীর জনগণ ভোগান্তির শিকার হতে পারে। এবার হচ্ছে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্রকে আমূল পরিবর্তন করে দিয়েছে, আর এটি প্রশাসনকে আরও দক্ষ, প্রতিযোগিতামূলক এবং প্রযুক্তি নির্ভর করেছে, যা সেবার মান উন্নত করেছে। তবে এর কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমে যাওয়া, তারপরে সামাজিক বৈষম্য বৃদ্ধি পাওয়া, জনকল্যাণের চেয়ে মুনাফা কেন্দ্রিক প্রবণতা। তাই প্রশাসনের উচিত এই পরিবর্তনগুলোর ইতিবাচক দিকগুলিকে সদ্ব্যবহার করা এবং নেতিবাচক দিকগুলি নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত নীতিমালা প্রণয়ন করা। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর। এইভাবে তোমরা যদি প্রশ্নের উত্তর গুছিয়ে লেখো তাহলে কিন্তু ভালো নম্বর পাবে।